ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ভূগোলের একটি মডেল প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে। প্রথম ইউনিট টেস্টে ষষ্ঠ শ্রেণীতে ভূগোলের নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার চলো প্রশ্ন পর্ব নিয়ে আমরা আলোচনা করি। একে দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটাই আমাদের লিখতে হবে। একের 1 নম্বর, সবচেয়ে বড় গ্রহ হলো, দেখো এখানে আছে বুধ, বৃহস্পতি, শুক্র। সবথেকে বড় গ্রহের নাম কি বলো তো? বৃহস্পতি। আর সবথেকে ছোট গ্রহের নাম কি? বুধ। এটা কোথায় রয়েছে? এটা আমাদের সোলার সিস্টেম, অর্থাৎ আমাদের যে সৌর পরিবার রয়েছে সেই সৌর পরিবারের সবথেকে বড় গ্রহের নাম বৃহস্পতি আর ছোট গ্রহের নাম বুধ। চলে আসছে দেখো 2 নম্বর, ভারতের প্রথম মহাকাশচারী হলো রাকেশ শর্মা, কল্পনা চাওলা, মাইকেল কলিন্স। ভারতের প্রথম মহাকাশচারী অর্থাৎ স্পেসে গেছিলেন, কে গেছিলেন? রাকেশ শর্মা। ওকে। 3 নম্বর, সূর্যের সবথেকে কাছের গ্রহটির নাম পৃথিবী, বুধ, শুক্র। সূর্যের সবথেকে কাছে কোন গ্রহ রয়েছে? সেই গ্রহের নাম হচ্ছে বুধ। আর আমরা কোন গ্রহে থাকি? আমরা থাকি পৃথিবীতে, তাই না? তার মানে সূর্যের কাছের গ্রহের নাম হচ্ছে কি? বুধ। নেক্সট, পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম হলো মাউন্ট এভারেস্ট, আরাবল্লী পর্বতমালা, মাউন্ট আবু। দেখো পৃথিবীর সর্বোচ্চ বলতে উঁচু স্থান, সবথেকে উঁচু জায়গাটার নাম কি? আমাদের বলতে হবে মাউন্ট এভারেস্ট। এটা কোথায়? দেখো এটা কিন্তু হিমালয় পর্বতমালা রয়েছে, তার কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট 5 নম্বর, ভারতের কোথায় সিংহ দেখা যায়? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র না গুজরাট? ভারতের যেখানে সিংহ দেখা যায় সেটার নাম হচ্ছে কি বলতো? গির অরণ্য। কোথায় দেখা যায়? গির অরণ্য। সেই গির অরণ্যটা অবস্থিত কিন্তু গুজরাটে। নেক্সট, ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত ঘটে? দেখো বছরে দুবার বৃষ্টিপাত তামিলনাড়ু, বিহার, হরিয়ানা। এর মধ্যে কি বলতো? তামিলনাড়ুতে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত ঘটে। বুঝতে পারছো তো? আমাদের এখানে একবার, ওখানে দুবার বৃষ্টিপাত ঘটে। তারপর 7 নম্বর, গঙ্গা নদীর উৎস কি? যমুনেত্রী হিমবাহ, সিয়াচেন হিমবাহ না গঙ্গোত্রী হিমবাহ? গঙ্গা নদী কিন্তু আমরা যদি বলি উৎস বলতে কোথা থেকে নদীটা এসছে, কোথা থেকে সৃষ্টি হয়েছে, সেই উৎসটার নাম হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। প্রচুর বরফ রয়েছে কিন্তু সেখানে, আর বরফগুলা জল কিন্তু গঙ্গা। অর্থাৎ আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে বরফগুলা জলে পুষ্ট কিন্তু গঙ্গা নদী, তাই না? ভারতের একটা নাম করা একটা নদী, তাই না? আরও কয়েকটা নদীর নাম যেরকম রয়েছে, যমুনা রয়েছে, তারপরে ব্রহ্মপুত্র রয়েছে, তাই না? এগুলো কিন্তু ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত সব নদীর নাম। তারপরে 8 নম্বর, পৃথিবীর নিম্নতম স্থান হলো মারিয়ানা খাত, মাউন্ট এভারেস্ট, গঙ্গোত্রী হিমবাহ। পৃথিবীর নিম্নতম স্থানের নাম কিন্তু মারিয়ানা খাত, এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এরপরে দেখো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, যেখানে আকাশ এসে পৃথিবীতে মিশে তাকে কি বলে? অবশ্যই তাকে বলে দিগন্ত। অর্থাৎ আকাশ পৃথিবীতে মিশছে, আমাদের মনে হচ্ছে কিন্তু মিশছে না। অনেক দূর থেকে দেখলে মনে হবে যে আকাশটা হয়তো পৃথিবীর সাথে মিশছে। এই যে জায়গাটা, এই জায়গাটা অর্থাৎ এই যে মনে হওয়া জায়গাটা, সেটাকে বলা হচ্ছে দিগন্ত, দিগন্ত রেখা। তারপর দেখো বলেছে কে প্রথম পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন? বলবো ফার্দিনান্ড ম্যাগেলান প্রথম পৃথিবীর প্রদক্ষিণ করেছিলেন। নেক্সট, জিএমটির পুরো নাম কি? বলবো জিএমটির পুরো নাম হলো গ্রিনিচ ওয়াজ মেইন টাইম। গ্রিনিচ ওয়াজ মেইন টাইম, অর্থাৎ আমাদের টাইমের ব্যাপারে কিন্তু এটা রয়েছে। অক্ষরেখার সর্বোচ্চ মান কত? আমরা বলবো অক্ষরেখার সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। পৃথিবীর মাঝ বরাবর কোন অক্ষরেখা গেছে? পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে। তার মানে কি বলতো? এই যদি আমাদের একটা পৃথিবী হয় কি না, এই বরাবর যে রেখাটা গেছে সেটাকে কিন্তু আমরা বলবো নিরক্ষরেখা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? বদ্বীপ সমভূমি কিন্তু রয়েছে, তাই না? এটার নাম হবে, দেখো বলেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম হলো গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, আমাদের দেশেই অবস্থিত। তারপরে কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? দেখো পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। কেন? পৃথিবীর দেখো 71% রয়েছে কি? জল, অর্থাৎ সাগর, মহাসাগর, এখানে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু জল রয়েছে। যখন স্পেস বা মহাকাশ থেকে তুমি পৃথিবীকে দেখবে, তখন পৃথিবীতে এই বিশাল জলরাশির জন্য পৃথিবীকে নীল কালারের দেখাবে, এই কারণে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তাহলে আমরা অ্যানালাইসিস করে বুঝে নিলাম, অনেকটা জানলাম, তাই না? নেক্সট, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর হবে সিয়াচেন। আচ্ছা হিমবাহ কি বলতো? প্রচুর পরিমাণে কিন্তু সেখানে বরফ থাকে, সেই বরফগুলো জলে কিন্তু ভারতবর্ষের নদীগুলো পুষ্ট হয়েছে। চলে আসছে দেখো নেক্সট, ভারতের একটি কৃত্রিম উপগ্রহের নাম কি? অবশ্যই হবে আর্যভট্ট। আমরা এই যে স্পেসে দেখি না, রকেট পাঠাই, রকেট, স্যাটেলাইট, এগুলো কিন্তু কৃত্রিম উপগ্রহের মধ্যে পড়ে, মনে থাকবে। 10 নম্বর, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রটির নাম কি? এর নাম হবে ইসরো। ইসরোর পুরো নাম কি বলতো? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। অর্থাৎ এখানে মহাকাশ নিয়ে কিন্তু গবেষণা করা হয়, বিভিন্ন স্যাটেলাইট পাঠানো হয়, বিভিন্ন গ্রহ, নক্ষত্র ইত্যাদি নিয়ে কিন্তু গবেষণা করা হয়। চলে আসছে 3 নম্বরে, নিচের প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটার জন্য দেখো নাম্বার রয়েছে 2 করে, 6 দুগুণ 12 নাম্বার। 1 নম্বর, গ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো প্ল্যানেটের বৈশিষ্ট্য লিখতে হবে। লিখবো গ্রহরা একটি
নক্ষত্রের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এর মানে হলো যেরকম ধরো সূর্য যদি নক্ষত্র হয় তাহলে সূর্যের চারিদিকে কি হচ্ছে, পৃথিবী কি হচ্ছে এরকম বন করে ঘুরছে, এটা ধরো পৃথিবী। বুঝতে পারছো, এটার মানে হচ্ছে 1 নম্বর। তারপর দেখো 2 নম্বর বলেছে গ্রহের নিজস্ব যথেষ্ট মধ্যাকর্ষণ শক্তি থাকে যা তাকে গোলাকার আকার দেয়, অর্থাৎ গ্রহের কিন্তু একটা নির্দিষ্ট আকার রয়েছে, সেটা গোলাকার হতে পারে, তাই না? চলে আসছে নেক্সট প্রশ্নতে। পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম কি? জিওড কি? পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে বলা হয় জিওড। ওকে, ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম লেখো। একটা হবে নেপাল আর একটা হবে ভুটান। তাও হতে পারে বাংলাদেশ লিখতে পারো, মায়ানমার লিখতে পারো, এগুলো কিন্তু ভারতের প্রতিবেশী দেশ। নেক্সট, পর্বতগ্রন্থি কাকে বলা হয়? আমরা উত্তরে বলবো পর্বতগ্রন্থি হলো সেই স্থান যেখানে একাধিক পর্বতশ্রেণী এসে মিলিত হয়ে বিভিন্ন দিকে বিস্তৃত হয়, অর্থাৎ অনেকগুলো পর্বত যেখানে মিলিত হয় তাকেই আমরা বলবো পর্বত গ্রন্থি। এটি পর্বতমালাগুলির একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল, যা দেখতে অনেকটা জটিল জালের মতো হয়। ভারতের পামির মালভূমি একটি উল্লেখযোগ্য পর্বতগ্রন্থি, যেখান থেকে বিভিন্ন পর্বতশ্রেণীর শাখা বিস্তার করেছে। নেক্সট, কক্ষপথ ও কক্ষতল কি? পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ, অর্থাৎ অরবিট বলা হয় ইংলিশে। আর কক্ষপথে যে তল রয়েছে তা হলো পৃথিবীর কক্ষতল, এটাকে বলা হয় অরবিটাল প্ল্যান। নেক্সট চলে আসছি, সৌরঝড় কি? সূর্যের বাইরের অংশে, যেরকম করোনা যেটাকে বলা হয়, সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপরে সূর্যের মধ্যে যে বিস্ফোরণ হচ্ছে তার ফলে প্রচুর পরিমাণে কী হয়, আয়নিত কণা, তারপরে গ্যাস, তারপরে রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একেই আমরা বলবো কি বলতো, সোলার স্টর্ম, বা বাংলায় বলবো সৌরঝড়। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়। তোমাদের ক্লাসের অন্যান্য সাবজেক্ট দেওয়া হয়েছে, অবশ্যই খেয়াল করে পড়বে। এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক।